তখন দুপুর 1টা। সূর্যটা সবেমাত্র পশ্চিমে হেলতে শুরু করেছে, অথচ বিন্দুমাত্র রোদের তেজ কমেনি, বরং উত্তপ্ত দুপুরে আরো ধারালো হয়ে উঠেছে। একটা কাক গাছে ডালে বসে হাঁপাচ্ছে, পানি খুঁজছে। খরায় মাঠঘাট পুকুর শুকিয়ে খা খা করছে। টিউবওয়েলেও পানি উঠছে না। বোবা প্রাণটা বলতে পারছে না, কারো থেকে চাইতেও পারছে না। এর একটু পরে জোহরের আজান ধ্বনিত হলো। গ্রামের পথ মারিয়ে মুসল্লিরা মসজিদের দিকে গেল। ঠিক তখনই একদল দাওয়াল একে একে ভূঁইয়া বাড়িতে ঢুকতে শুরু করলো। তাদের মাথায় ধানের মস্ত বোঝা, কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। ঘামে লেপ্টে রয়েছে পরনে সেলো গেঞ্জি ও লুঙ্গি। রোদের তাপে সকলের বেহাল দশা, তৃষ্ণায় যেন ছাতি ফিরে যাচ্ছে। তারা উঠোনে উঠানে বোঝাগুলো রাখলো, তারপর গাছের নিচে ধপ করে বসে পড়ল। কেউ বা মাটির উপর শুয়ে হাঁপাতে লাগলো। কদিন ধরে ধান কেটে আটি এনে উঠানে জমা করছে। সেসব আটি পালা করে উঁচু করে রাখা হচ্ছে উঠানে। ভূঁইয়াদের 4 ভাইয়ের প্রচুর জমি জমা, মৌসুম পেতে সারা বছর সব আবাদ করেন ওনারা, যার কারণে ওনাদের কামলা কিষানের অভাব নেই। তবুও ধান কাটার মৌসুমে বাড়তি মানুষ আনান, যাতে ধান কাটা আর মাড়াইয়ের কাজ দ্রুত শেষ করা যায়। এই সময় কখন ঝড় বৃষ্টি হয় বলা তো যায় না। আর এইসব লোক প্রায় প্রতি বছরে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, নেত্রকোনা, পাবনা সহ চরাঞ্চল থেকে ধান কাটতে আসে। মাস ভরা ধান কাটা ও মাড়াইয়ের কাজ করে বিনিময়ে ধান নেন। আর পেট পুরে 3 বেলা খেতে দিতে হয়। থাকার জন্য কাছারি ঘর, যে কদিন থাকবে সেখানেই থাকবে। এদিকে মস্ত উঠানের একপাশে চলছে ধান মাড়াইয়ের কাজ। কদিন আগে যেগুলো কেটে এনে শুকানো হয়েছিল সেগুলো মাড়াই করা হচ্ছে। আধুনিক মাড়াই কলের ভটভট শব্দে কানে তালা লাগার জোগাড়, কিন্তু তাতে তো আর কাজকর্ম বন্ধ রাখা যাবে না। তাই ধানের আঠিগুলো কলের মুখে ধরতেই ধান ছিটকে ছিটকে পড়ছে। কলের উল্টো দিকে মস্ত বড় স্ট্যান্ড ফ্যান রাখা। বাতাসের গতি বুঝে কুলো হাতে দাঁড়িয়ে গেছে গায়ের কজন মহিলা। তারা শরীর ঝাঁকিয়ে বাতাসে কুলো নাড়তেই চিটা ধান আর ধুলোবালি আলাদা হয়ে যাচ্ছে, আর পুষ্ট ধানগুলো নিচে জমা হচ্ছে। উঠানের একদম শেষ প্রান্তে ভূঁইয়াদের রান্নাঘর। ওখান থেকে ভেসে আসছে মশলা ঝাঁঝালো গন্ধ। সেখানে বাড়ির গিন্নিরা কাজে ব্যস্ত, দম ফেলানোরও সময় নেই তাদের। বাড়ির মেয়েরা গেছে স্কুল কলেজে। এদিকে ধান কাটা মানুষগুলো চলে এসেছে। ওনাদের খেতে দিতে হবে। আজ হাটবার ছিল, বাজার সদাই এনে কেটে বেছে ধুয়ে সেসব রান্নার জোগাড় করতে দেরি হয়ে গেছে। তাও আগের আনাজপাতি ছিল, সেগুলো আগে থেকে কেটে রেখেছে। রান্নাঘরের দাওয়ায় পিঠ ঠেকিয়ে বসে আছে নূরবানু। কোলের উপর পিতলের পানের বাটা, খয়ের আর চুন মাখিয়ে পান সাজাচ্ছেন তিনি। মুখটা বরাবরের মতোই গম্ভীর। কামলারা এসে গেছে দেখে তারা দিয়ে বললেন, ভাতটি পারো বড় বউ। কামলারা মাঠ থেকে আয়া পড়ছে। কামের মানুষ তারা, কতক্ষণ বইয়া থাকবো। শাশুড়ির কথা শুনে রেখা আঁচলের ঘাম মুছতে মুছতে জবাব দিলেন, গীতাছি আম্মা, এই তো শেষ। একথা বলে আর চোখে তাকালেন মেঝো চায়ের দিকে। তাকে যদি এখন ভাত বাড়তে বলা হয় নির্ঘাত বাহানা তৈরি করবে। সে আবার কামচোর। একটা কাজ করতে দিলে দেহ নড়ে না। একটা করতে করতে ওনার আরো 5টা কাজ হয়ে যায়। অগত্যা নিজেই কাঠের হাতা নিয়ে এগিয়ে গেলেন। কামলাদের জন্য মোটা চালের ভাত আগে রান্না করা হয়ে গেছে। মারানি দিয়ে গেলে উপর করে রাখা হয়েছে পাহাড়সম ভাত। মাটির তৈরি জোড়া চুলো চাপানো ঢাউস সাইজের বড় পাতিল, তাতে এখনো টকবক করে ফুটছে পাতলা মসুর ডাল। কেবল রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আজ পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়েছেন। তাতে পুরো রান্নাঘর ঘ্রাণে মম করছে। অন্য চুলের লোহার কড়াইতে টমেটো ধনেপাতা দিয়ে রান্না হয়েছে কাতলা মাছের ঝোল। ডেকচিতে রাখা আলু, বেগুন, কুমড়ো দিয়ে 5 মিশালি সবজি। এমনি ভূঁইয়া বাড়িতে সদস্য সংখ্যা বেশি, তার উপরে ধানের মৌসুমে কামলা সহ প্রায় 30 জন মানুষের খাওয়া দাওয়ার দায়িত্ব পালন করতে হয়। 3 জায়ের পক্ষে এত কাজ সামলানো অসম্ভব। তাই গরিব বিধবা কয়েকজন মহিলা রাখা হয়েছে, তারা কাজ করে দেয়। রান্নাঘরে 2 বউকে কাজ করতে দেখে নূরবানু ভ্রুজোড়া কুঁচকে নিলেন। পানির পিক ফেলে আশেপাশে তাকালেন। ছোট বউকে না দেখে জিজ্ঞেস করলেন, বড় বউ, ছোট বউ কই? বড় কিনি তরকারি তুলতে তুলতে জবাব দিলেন, কুমড়ো ফুল আনতে কইছিলাম, এখনো আহে নাই। শামীম বাড়িতে আইছে?
হ আম্মা আইছে। নূরবানু দাঁতের দাঁত চেপে বসে রইলেন। রাগে গা পিত্তি জ্বলে উঠে গেল ওনার। ঠিক তখনই চুলে গামছা জড়িয়ে তড়িঘড়ি এলো বকুল। শাড়ির কুচিটাও ঠিকমতো করতে পারেনি। রান্নাঘরে শাশুড়িকে দেখে মুখ শুকিয়ে গেল। কড়া কথা শোনার প্রস্তুতি নিয়ে থালাবাটি নামাতে লাগলো। বড় জায়ের হাতে হাতে কাজ করতে লাগলো। নূরবানু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, ছোট বউ, আমার সম্মুখে দাঁড়াও। বকুল ধীরে পায়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে। চোখ মুখ চুপসে গেছে। উনি ছোট বউকে আপাদমস্তক দেখে বললেন, অহন আওয়ানের সময় হইল। কামলারা বইয়া আছে। বড় বউ সেজ বউ একা হাতে খায়টা মরতাছে, আর তুমি গা গোসল কইরা উপস্থিত হয়েছ। তোমার কি আকেল জ্ঞান হইব না? বাপে মায়ে খালি গোসল দেওয়ানি শিখাইছে, স্বভাব সহবত শিখায় নাই। লজ্জায় বকুলের মাথা নিচু হতে হতে থুতনিটা গলায় ঠেকল। কিছু বলার শব্দ খুঁজে পেল না, বলার মতো রুচিও হলো না। কি বলতো? আপনার ছোট ছেলের শরীর জাগার সময় জ্ঞান নাই? সে যখন যেভাবে নিজের মার্জি জানাবে তখনই তাকে ছাড়া দিতে হবে। সে রাত দিন দেখে না, মানুষজন বোঝে না, ভালো খারাপের ধার ধারে না, একবারও ভাবে না। এই সময় কত কাজ, কাজের সময় তাকে না পেলে সবাই খুঁজবে, কথা শোনাবে। অবশ্য যে বুঝেও অবুঝ তাকে কি বোঝাবে? বড় জায়ের কথা শুনে কুমড়োর ফুল তুলতে গিয়েছিল সে। তাকে দেখে পানি খাওয়ার কথা বলেছিল শামীম। সরল মনে পানি দিতে গিয়ে আটকে পড়েছে। কত অনুরোধ, কত কি বলল, শুনলই না। এই ভর দুপুরে ঘরে দরজা আটকে নিজের মর্জিকে প্রাধান্য দিল। স্বামীর প্রতি এমনি এমনি অনীহা আসে না, আসে তার কাজকর্মে। তাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে নূরবানু আর চোখে তাকালেন। একটু কিছু বলতে কাঁদতে হবে, চোখের পানির জন্য রেডি থাকে, কিন্তু শাসন না করলে হবে? লাই দিলে ধৈ ধৈ করে মাথায় উঠে নাচবে। তাই গুরু গম্ভীর মুখে পুনরায় বললেন, রাইতে শহরের থেকে মেহমান আইছে, সব বউরে কইতাইছি। মাথার থেকে আঁচল যদি সরছে, সবটির চুলের মুঠি ধরে বাপের বাড়ি খেদাইয়া দিব। বেলাজ বউ আমার বাড়িতে রাখতাম না। বকুল মৃদু মাথা নেড়ে সরে গেল। চোখ দুটো চোখের পানিতে ঝাপসা। গলার কাছে কান্না আটকে আছে। একটু প্রাণ ভরে কাঁদতে পারলে ভালো লাগতো। রান্নাঘরে কাজের মেয়েগুলো আর চোখে দেখে মিটমিটে হাসছে, নিজেরা ফুসুর ফুসুর করছে। এ নতুন কিছু না। তার স্বামী প্রায় নিত্যদিনই এমন কাজ করে যে অন্যরা তাকে দেখে হাসার সুযোগ পায়, মজা লুটে। ঘরের মানুষটাই যদি সবার কাছে ছোট করতে চায়, তাহলে কাকে কি বলবে? পরের সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু ঘরের মানুষের সঙ্গে কিভাবে? এদিকে কামলারা হাত মুখ ধুয়ে পাটি বিছিয়ে বসে পড়েছে। ক্ষুধায় পেট চৌচো করছে। এখন দুটো খেয়ে আবার মাঠের দিকে ছুটবে। অতঃপর বাড়ির গিন্নিরা খাবার বেড়ে দিলে রফিক আর সরোয়ার সবকিছু নিয়ে গেল। সবাইকে খাবার দিয়ে নিজেরা বসে পড়ল। ভাত, সবজি, ডাল, মাছের ঝোল নিয়ে খেতে শুরু করলো। ক্ষুধা পেটে ঘরোয়া রান্না অমৃতের সমান। সকালে বেশি বেশি ভাত নিয়ে পেট পুরে খেলো। রান্নার প্রশংসা করতে ভুলল না। তারপর উঠে দল বেঁধে আবার হইচই করে মাঠের দিকে ছুটল। এতগুলো মানুষ চলে যেতেই চারপাশটা নীরব হয়ে গেল, নয়তো এতক্ষণ গমগম করছিল। তারা যেতে শেফালি কাকলি থালা বাসন ধোয়ার কাজে লেগে গেল। শেফালি খালা আশেপাশে তাকিয়ে বলল, সুলেমান ল্যাংটা কই? সকাল থেকে তো দেখি নাই, চলে গেছে নাকি? না, হের ঘরে ঘুমাইতাছে। রাইতে নাকি ঘুমাই নাই। শহরের পোলারা কি বলদ হয়ে খালা? এমন মনে হইল কেন? ওই পোলা ঘরের লাইট ফ্যানের সুইচ না দিয়া কারেন্টের অপেক্ষা করছিল। ফরজের আজানের সময় কারেন্ট আইছে, হ্যাঁ জানেই না। একথা বলে কাকলি খিলখিল করে হাসতে লাগলো। শেফালি নূরবানুকে দেখে ইশারায় থামতে বলল, কিন্তু কারোর হাসি থামল না, বরং মুখ টিপে হাসতে লাগলো। ওই দিক গিন্নিদের ব্যস্ততা এখনো থামেনি। এবার বাড়ির কর্তাদেরকে খেতে দিতে হবে। তাছাড়া কামলাদের জন্য সাদামাটা আয়োজন হলেও বাড়ির কর্তাদের কি এসবে চলে? হবে না। ওনাদের চাই হরেক রকম পদ, নয়তো খাবার নাকি মুখে তুলতে পারেন না। তাই ওনাদের জন্য হয়েছে চিকন চালের ভাত, বড় গলদা চিংড়ির ভুনা, খাসির মাংস, বড় রুই মাছ ভাজা, ঘন মুগ ডাল, সবজি, 2 রকম ভাজা আর রসগোল্লা। কর্তাদের খাবার রেডি। পিনবু সেসব দিয়ে ডাইনিং টেবিল সাজিয়ে দিয়েছেন। একটু পরে বাইকের শব্দ শোনা গেল। আজান ভুঁইয়াও চলে এসেছেন। বাইক থেকে নেমে উনি সিরাজকে বলেন বাজারের ব্যাগটা আরিজের বাড়ি পৌঁছে দিতে, নয়তো আরিজ ঝগড়া বাঁধাবে। একথা শুনে সিরাজ শীষ বাজাতে বাজাতে ব্যাগটা নিয়ে চলে গেল। আরিজের মায়ের হাতে ব্যাগটা দিয়ে আসতেই কলিমের মুখোমুখি হলো সে। কলিম আরিজের বাড়ির ভাড়াটিয়া।
পেশায় ট্রাক চালক। সিরাজকে দেখে কলিমের মুখটা থমথমে হয়ে গেল। এই সিরাজকে তার একটুও পছন্দ না, দেখলেই রাগ হয়। মনে বলে এক খুশি কষিয়ে দিতে। সে পাশ কাটিয়ে নিজেদের ঘরে ঢুকলো। তারপর পরনের শার্ট খুলতে তার বউ শিউলি রুমে ঢুকলো। জিজ্ঞাসা করলো, বাজার আনছেন? না। তাহলে এখন কি রান্নো? আরে বউ, কাছে আয়, বস। তোর জন্য মেলার দামি জিনিস আনছি। কি জিনিস? জিনিস লাগবো না আমার, আপনি বাজার আয়না দেন। বইয়ের কথা শুনে কলিমের মুখের হাসি মুছে গেল। মেয়ে মানুষ বেশি কথা বলে। সে লুঙ্গির গিট্টু থেকে 2 পিস বড়ি বের করে শিউলির হাতে দিল, বলল, তোর বাড়ি থেকে তুলে আননের সময় কইছিলাম না, আমি নুন খাইলে তুই নুন খাবি, আমি ফ্যান খাইলে তুই ফ্যান খাবি। আজ ট্রাকের মাল ঠিকঠাক মতো ডেলিভারি দিছি। মহাজন খুশি হইয়া 2 পিস সুখী বড়ি দিছে। ধর বউ, এই ল, সুখী বড়ি খা। কলিমের কথা শুনে শিউলি হতভাগ। সে হাতের বড়ি দুটো নেড়েচেড়ে দেখল, তারপর বিস্ময় নিয়ে বলল, ও মা, কি কনেরি? সুখী বড়ি না মেয়ে মাইনসে খায়, আপনি কেন খাইবেন? আরে পাগলি বউ আমার, তুই দেখে কিছু বুঝোস না। কিছু বুঝি না আমি? কি বুঝি না আমি? পাগল ছাগলের লাহান কি সব কইতাছেন? যার মনে সুখ আছে সে সুখী বড়ি খাইতে পারে। এরা বিদেশি সুখী বড়ি পাগলি। হ্যাঁ, বিদেশি নাম হইল ইয়াবা। কার বাবা? ইয়াবা। ইয়াবা এরই আবার কি? কেমনে খাই? কেমনে খাই আমি তোরে শিখাইয়া দিব। আপনি বড়লোকি ওষুধ কেন আনতেছেন? খায়া যদি মইরা যাই, মরবি না পাগলি। এটা খাইলে নিজের পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয়। রাজ্য না থাকলেও নিজের রাজা মনে হয়। রাজা হইতে এখন আর টাকা পয়সা লাগে না, 1 পিস ইয়াবা খাইলেই হয়। স্বামীর কথা শুনে শিউলি হতবাক হয়ে গেল। দারুণ জিনিস তো, রাজ্য ছাড়া রাজা ভাবা যায়? তার মানে এটা অলৌকিক কিছু। এটা সে খাবে না, বাক্সের ভেতরে লেপে তুলে রাখবে। এমন দামি জিনিস বাইরে রেখে যদি নষ্ট হয়ে যায়, প্রয়োজনে আচারের মতো করে খাঁটি সরিষার তেলে চুবিয়ে রাখবে, তাহলে আর নষ্ট হবে না। আজান ভুইয়া হেঁটে যেতে যেতে আরা ভুইয়ার সঙ্গে দেখা হলো। উনি কিছু বলার আগে আরা ভুইয়া বললেন, ভাই, আজ এত দেরি হলো যে তোমার? ভিড় ছিল নাকি? আজ হাটবার আছিল না, হাটের দিন তাই খদ্দের বেশি আছিল। ও, যাও, ফ্রেশ হয়ে নাও, আমি আসছি, তাড়াতাড়ি আয়, একলগে খামো। একথা বলে আজান ভুইয়া স্থান ত্যাগ করলো। উনি গেলে আরা ফোন এদিক ওদিক ঘোরাতে লাগলেন। ছেলেকে কল দিচ্ছেন, কিন্তু কল ঢুকছে না, নেটওয়ার্ক নেই। জোহরের নামাজে গিয়েছিলেন, ফিরে দেখেন ছেলে 5 বার কল করেছে। কল ব্যাক করতে গিয়ে দেখে নেটওয়ার্ক নেই, তাই এখানে দাঁড়িয়ে ফোনটা উঁচু করে নেটওয়ার্ক খুঁজছেন। পাচ্ছেন না দেখে এদিক ওদিক হাঁটতে লাগলেন, আশেপাশে দেখতে লাগলেন। কতদিন পর গ্রামে এসেছেন। বিশাল জায়গা ধরে ওনাদের ভুইয়া বাড়ি, দেখতে কিছুটা জমিদার বাড়ির ডিজাইনের তৈরি, সাদা রং করা, জায়গায় পলেস্তার খসে পড়েছে। বাড়িটি তৈরি করেছিলেন ওনার বাবা আকবর ভুইয়া। তিনি মারা গেছেন 8 বছর হতে যাচ্ছে। মারা যাওয়ার আগে এবারের মালিকানা তিনি সহধর্মিনী নুরবানুকে করে দিয়েছিলেন। ছেলেদেরকে যার যার হক বুঝিয়ে দিয়েছেন, ব্যবসা করতে টাকা দিয়েছেন। আলাদা আলাদা বাড়ি করার জন্য 4 ভাইকে রাস্তার ধারে জমি জমা কিনে দিয়েছেন। আকবর ভুইয়া 4 জন ছেলে, আজান, আরাফ, তাওহিদ আর শামীম। যদিও একটা বোন ছিল, 5 বছর বয়সে পানিতে ডুবে মারা গেছে, তাই তাকে কেউ মনে রাখেনি। আজান ভুইয়া হচ্ছেন সবার বড়। বছর 2 আগে অ্যাক্সিডেন্টে পা হারান তিনি। হাঁটু অবধি পা থেতলে যাওয়ার কারণে হাঁটু বরাবর পাটা কাটতে হয়েছিল। বর্তমানে স্ক্র্যাচ নিয়ে হাঁটাচলা করেন। অন্য সব কাজ করলেও একা চলাফেরা করতে পারেন না। কয়েক ধাপ এগিয়ে হাঁপিয়ে যান। জোরে হাঁটতে গেলে শরীর কাঁপতে থাকে, তাই ওনার সঙ্গে সিরাজ নামের এক ছেলে সবসময় থাকে। তার কাজ হলো ওনাকে চোখে রাখা। সিরাজ ওনাকে বাইকে করে সব জায়গায় নিয়ে যায়। তাকে কখন কি লাগবে বলা যায় না, তাই কাচারি ঘরের পাশে ঘর তুলে দিয়েছেন। সে সেখানে থাকে আর আজান ভুইয়ার ফরমাইশ শোনে। আজান ভুইয়ার প্রথম স্ত্রী মারা গেছে বেশ কয়েক বছর আগে। প্রথম স্ত্রীর ঘরে 2 মেয়ে, সুরাইয়া আর হুমাইয়া। 6 মাস হলো তাদের 2 বোনকে একসাথে এক বাড়িতে বিয়ে দিয়েছেন। সুমাইয়ার ছোট দেবরের সঙ্গে হুমাইয়ার বিয়ে হয়েছে। এক বাড়িতে বেশ ভালোই আছে তারা। তবে তারা আর ভুইয়া বাড়িতে আসে না, যোগাযোগ করে না, ডাকলে আসে না, হয়তো বা বাবার উপর রাগ করেই আসে না। আসবেই বা কেন? অপমান হতে আজান ভুইয়া বাবা হয়ে নিজেদের মেয়েদের দেখতে পারেন না, আপদ মনে করেন, পথের কাঁটা ভাবে, তাই এসে বাবাকে বিরক্ত করে না। প্রথম স্ত্রী রাবেয়া মারা যাওয়ার পর উনি রেখাকে
দ্বিতীয়বার বিয়ে করেন। ভেবেছিলেন আগের জন মেয়ে জন্ম দিয়েছে, এবার বোধহয় পুত্র সন্তানের জনক হবে, কিন্তু সেটা হয়নি। বরং ধারাসারার জন্ম হয়ে ওনার মনটাকে একেবারে বিছিয়ে দিয়েছে। মেয়েলি কিছু সমস্যার কারণে রেখা কনসিভ করতে পারেনি। কবিরাজ জানিয়েছে রেখার নারীতে পুত্র সন্তান নেই, যতই চেষ্টা করুক সম্ভব না। ওনার ঘরে 4 মেয়ে, ওনাকে ডাকলে কেন জানি বুক ঠান্ডা হয় না। হবে কিভাবে? পুত্র সন্তানের মুখের বাবা ডাক শোনার জন্য বুকে যে আজন্মের তৃষ্ণা জমেছে। তারপর অ্যাক্সিডেন্টে এক পা হারালেন, তাতে কি হয়েছে? আয় রোজগার থেমে গেছে? কারো বোঝা হয়েছেন? হননি, হবেনও না। হাটের উপরে ওনার নিজস্ব চালের আড়ত আছে। আশেপাশে আরও আড়ত থাকলেও ওনারটা সবচেয়ে বড়, নজর পড়ার মতো পজিশনে ওনার আড়ত। বেচা বিক্রিও প্রচুর, আর জমি জমা আছে। সেসব নিত্য নতুন আবাদ ফসল আসে, বছরে যতটুকু লাগে রেখে সবটা বিক্রি করে দেন। এভাবেই দিন চলছে। আরা ভূয়া ভূয়া এবারের মেজো ছেলে, পেশায় প্রফেসর। শহরে থেকে পড়াশোনা বাকি ভাইদের মতো গ্রাম 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 করে নিজের ভবিষ্যৎ নষ্ট করেনি, বরং শহরে পড়াশোনা শেষ করে নিজের যোগ্যতায় শহরে সেটেল হয়েছেন। স্ত্রী মীরা ও একমাত্র ছেলেকে নিয়ে ঢাকাতেই থাকেন। বছরে 2-1 বার ঘুরতে আসেন। মায়ের কাছে কিছুদিন থেকে সময় কাটিয়ে আবারও চলে যান। এবার ধান কাটার মৌসুমে এসেছেন। ওনার স্ত্রী একজন ডাক্তার, যার কারণে গ্রামে থাকেন না এবং ব্যস্ততায় এবার আসতেও পারেনি, তবে কালকে চলে আসবে। তাহিদ ভূঁইয়া এবারের মেজো ছেলে, ওনার স্ত্রী ফাবিহা, ওনাদের 2 মেয়ে দিয়া, হিয়া। তাহিদ মাছের ব্যবসা করেন। এছাড়া শহরের রাস্তার 4টে ট্রাক ছাড়া আছে, নিজের জায়গা জমি আছে, শুটকি ব্যবসা আছে। সব মিলিয়ে উনি বেশ ভালোই আছেন। আর এবারে ছোট ছেলে হলো শামীম ভূঁইয়া। সে কর্মের কিছু করে না, তবে জুয়া খেলে। ইদানিং কানে আসে ঘরে বসে নেশা করে। কিছু জমি বিক্রি করেছে। এবার বাড়ি এসে নিজে কথাও বলেছেন শামীমের সঙ্গে। সে জানিয়েছে আর করবে না। তার স্ত্রী বকুল, মেয়েটা খুব ভদ্র, পড়াশোনা জানা মেয়ে। শামীম তাকে তুলে এনে বিয়ে করেছিল, বাবার বাড়িতেও যেতে দেয় না। তাদের 2 বছরের একটি মেয়েও আছে, তার নাম দোয়া। ভীষণ মিষ্টি দেখতে মেয়েটা, শত কথা বলতে শিখেছে। 2-একটা শব্দও বলে, কথায় কথায় হাসে। তবে শামীম যতই জুয়া খেলুক, নেশা পানি করুক, বউ আর বাচ্চা তার কলিজা। সে কোনো কারণে বকুলকে মারলে পরে নিজেই কাঁদে। বকুল যতক্ষণ না হাসে ততক্ষণ তার হাত ধরে বসে থাকে। মাঝে মাঝে ভাইয়ের কাণ্ডে উনি কিছু বলার ভাষা খুঁজে পান না এবং